আমার ছোট বোন আমার হবু স্বামীকে নিয়ে পালিয়ে গিয়েছিল। তারপর পুরো 20 বছর কোনো খোঁজ ছিল না। আর আজ তার ছেলেটা হঠাৎ আমার বাড়ির দরজায় এসে দাঁড়ালো, কারণ পৃথিবীতে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই তার। ছেলেটা গেটের সামনে এমনভাবে দাঁড়িয়েছিল যেন খুব ছোটবেলাতেই শিখে গেছে কেউ তাকে ভালোবেসে বুকে টেনে নেয় না। একদম শুকনো গড়ন, গায়ে ঢোলা একটা পুরনো জ্যাকেট, কাঁধ থেকে ঝুলে পড়েছে, এক হাতে ছোট্ট একটা ট্রাভেল ব্যাগ। আমি তখন রান্নাঘরে দাঁড়িয়ে ডাল বসাচ্ছিলাম, জানলার ফাঁক দিয়ে তাকাতেই বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। ছেলেটার বয়স 13-14 হবে, এখনো পুরোপুরি বড় হয়নি, তবুও মুখের ভেতর কেমন এক ক্লান্তি, যেটা এই বয়সে কোনো ছেলের চোখে মানায় না। চিঠিটা এসেছিল 10 দিন আগে, ময়মনসিংহ থেকে এক মহিলা পাঠিয়েছিল। লিখেছিল সে আমার বোন উর্মির পাশের বাসার মানুষ ছিল। চিঠিতে লেখা ছিল, আপা, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি উর্মি আপা নিউমোনিয়ায় মারা গেছেন। তার ছেলে আরিফ এখন একদম একা। 3 বছর আগে ওর বাবাও সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আত্মীয় বলতে এখন শুধু আপনিই আছেন, শুধু আমি। চিঠিটা 4 ভাঁজ করে আলমারির ড্রয়ারে রেখে দিয়েছিলাম, পুরনো বিদ্যুৎ বিল, বাবার রিপোর্ট আর না ছোঁয়া কিছু কাগজের নিচে। 2 দিন আমি কোনো উত্তর দিইনি। তৃতীয় দিন শুধু 2টা শব্দ লিখে পাঠিয়েছিলাম, পাঠিয়ে দিন। আর কি বা বলতাম, যে আমি 20 বছর আমার বোনের মুখ দেখিনি, যে তার নামটা পড়লেও আজও বুকের ভেতর পুরনো ক্ষতটা ধকধক করে ওঠে। কিছু ব্যথা পুরনো হয়ে যায়, কিন্তু কখনো শেষ হয় না। তবুও ছেলেটা তো কোনো দোষ নেই। আমি হাত মুছে বাইরে বের হলাম। আরিফকে দেখেই বুঝলাম ও উর্মির ছেলে। একদম সে একই ঠোঁট, একই রকম জেদি মুখ, একইভাবে নিচু চোখে তাকানো, যেন আগে থেকেই ধরে নিয়েছে দরজাটা তার মুখের উপর বন্ধ হয়ে যাবে। শুধু চোখ দুটো আলাদা, হালকা ধূসর স্বচ্ছ, হয়তো বাবার কাছ থেকে পাওয়া। সে আসতে বলল, আসসালামু আলাইকুম, আমি আরিফ, উর্মির ছেলে। কাঁধ থেকে ব্যাগটা পড়ে যাচ্ছিল, তাড়াতাড়ি ধরে ফেললো। মনে হচ্ছিল নিজের অস্তিত্বটা লুকাতে চাইছে। আমি শুকনো গলায় বললাম, আমি জানি তুমি কে, ভেতরে আসো। ঘরে ঢুকে সে জুতো খুলে দরজার পাশে সুন্দর করে রেখে দিল। তার মোজার গোড়ালির দিকটা সেলাই করা, বাঁকা সেলাই, কিন্তু খুব যত্ন নিয়ে করা। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। ও কি নিজেই সেলাই করেছে, নাকি উর্মি মারা যাওয়ার আগে করে দিয়েছিল? হঠাৎ বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি দ্রুত মুখ ঘুরিয়ে বললাম, ভাত ডাল আছে, খাবে? ছেলেটা মাথা নিচু করে বলল, জি, কষ্ট না হলে। সে খুব ধীরে ধীরে খাচ্ছিল, এমনভাবে যেন প্রতিটা লোকমা খাওয়ার আগে অনুমতি নিতে হয়। না কোনো শব্দ, না কোনো আবদার, না দ্বিতীয়বার চাওয়া। অদ্ভুতভাবে ব্যাপারটা আমাকে কষ্ট দিল। হয়তো আমি চেয়েছিলাম সে একটু অভদ্র হোক, একটু রাগী হোক, তাহলে তাকে দূরে ঠেলে রাখা সহজ হতো। কিন্তু সে শুধু চুপচাপ খাচ্ছিল আর মাঝে মধ্যে ধন্যবাদ বলছিল। প্রথম কয়েকদিন আমাদের তেমন কথা হয়নি। আমি ভোরের আগে বের হয়ে যেতাম। বাড়ির পাশে ছোট্ট গরুর খামার ছিল, সেই খামার নিয়ে আমার জীবন কেটে গেছে। গরু দুধ দেওয়া বন্ধ করে না কারো কষ্টে, সংসারের খরচও কারো দুঃখ বুঝে থেমে থাকে না। বিকেলে ফিরে এসে দেখতাম আরিফ কোনো না কোনো কাজ করছে। কখনো উঠোনের শুকনো পাতা পরিষ্কার করছে, কখনো বাঁশের বেড়ার আলগা অংশ বেঁধে দিচ্ছে, কখনো টিউবওয়েল থেকে পানি তুলে ড্রামে ভরছে। কেউ তাকে এসব করতে বলেনি, সে শুধু চারপাশে তাকিয়ে বুঝে নিত কোথায় কি দরকার। তারপর